আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের। দলের বিচারের বিধান রেখে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন, গেজেটের পর নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি। সরকারের সিদ্ধান্তে ছাত্র জনতার উল্লাস। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের অভ্যুত্থানে আহতদের জুলাই সনদ বাস্তবায়ন ও উন্নত চিকিৎসার দাবি। বুদ্ধ পূর্ণিমায় বিহারে বিহারে প্রার্থনা। বুদ্ধের দীক্ষায় অশান্ত বিশ্বের শান্তি কামনা ভক্তদের। ভিন্ন দল, মত ও ধর্মের প্রতি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান আমির খসরুর। প্রখর রোদে পড়ছে পুরো দেশ। ঢাকাসহ ৮ জেলায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। মঙ্গলবার থেকে ১ সপ্তাহ টানা বৃষ্টির পূর্বাভাস। এবং যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ ভারতের, কড়া জবাবের হুঁশিয়ারি। অস্বীকার করে পাল্টা অভিযোগ ইসলামাবাদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। দল হিসেবে বিচারের বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এছাড়া ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্তের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানের ৯ মাস পর গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পরে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে। প্রথমে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান, পরে শাহবাগে ব্লকেট সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা। ৩ দফা দাবিতে অনড় থাকে আন্দোলনকারীরা। এমন প্রেক্ষাপটে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ২ ঘন্টারও বেশি সময় ধরে চলে আলোচনা। রাত ১১টার পর সাংবাদিকদের সামনে আসেন উপদেষ্টারা। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর শাস্তির ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে সাইবার স্পেস সহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার পরিপত্র পরবর্তী কার্যদিবসে জারি করা হবে বলেও জানান উপদেষ্টা। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ১৯৭১ সালের ২৬ মার্চ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া সরকার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সরকারি গেজেট প্রকাশের পর দলটি নিবন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ বিষয়ে কাল গেজেট হলে কালকেই অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সিইসি। বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে গেজেটের প্রকাশের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে পরবর্তী কর্মদিবসে পরিপত্র জারি হবে বলে জানান আইন উপদেষ্টা। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ, জুলাই সনদ বাস্তবায়ন ও আহতদের উন্নত চিকিৎসার দাবিতে শাহবাগ ব্লকেট করেছেন জুলাই ও গণঅভ্যুত্থানে আহতরা।
কোন দলের ব্যানারে জুলাইকে হারিয়ে যেতে দিতে চান না বলে জানান তারা। বলেন, আহতরা বেঁচে থাকতে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের কোনো ক্রমেই পুনর্বাসন করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের ফয়সালা ছাড়া রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। রাজপথে থাকাকালেই জুলাই সনদ ঘোষণা সহ উন্নত চিকিৎসার নিশ্চয়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি আহতদের। কালকে যে সরকার কর্তৃক সিদ্ধান্ত আসছে, এই সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট না। আমরা সামরিক সময়ের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। আমরা চাই এই যে জঙ্গি গণহত্যাকারী দল আজীবনের জন্য নিষিদ্ধ। যতক্ষণ আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ না করা হবে, যতক্ষণ জুলাই সনদটা না দেওয়া হবে, ততক্ষণ রাজপথে থাকবে এই আহত এবং শহীদ পরিবার। আমরা অবস্থান কর্মসূচিটা চলমান রেখেছি এবং সেটা অনির্দিষ্টকালের জন্য আমরা চলমান রেখেছি। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। আওয়ামী লীগের দলগতভাবে নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে কিন্তু সকাল থেকে আমরা দেখছি শাহবাগে জুলাই আন্দোলনে আহতরা কিন্তু অবস্থান করছে এবং ব্লকেট কর্মসূচি পালন করছেন তারা। এবং যেটা আমরা সকাল থেকেই জানানোর চেষ্টা করছি যে তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের 3 দফা দাবি আদায় হচ্ছে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এবং আপনারা জানেন যে সেই 3 দফা হলো যে এই যে গতকালকে যে ঘোষণা আসলো আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ বিচারের আগে, সেটাতে তারা কিন্তু পুরোপুরি সন্তুষ্ট না। তারা বলছেন যে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার জন্য তাদের দলগত নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, সেই সাথে বিচারের আওতায় আনতে হবে এবং পাশাপাশি তারা জুলাই সনদ চান এবং আহতরা তাদের প্রাপ্য সম্মানটুকু চান। জুলাই যারা আহত হয়েছেন এবং এখন পর্যন্ত যাদেরকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়নি, চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই, সেই বিষয়টি তারা অভিযোগ করছেন। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিদের গাফলতির বিষয় তারা তুলে ধরছেন এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু এই শাহবাগে আবারও উত্তপ্ত। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু পুরো মঞ্চ করে জুলাই আহত যোদ্ধাদের অবস্থান কর্মসূচির যে ব্যানার দেখতে পাচ্ছেন সেই ব্যানারের মঞ্চ করে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। তাদের সাথে আমরা দেখছি যে এর আশেপাশে যে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আহতরা ছিল তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা কিছুক্ষণ পরপরই স্লোগান দিচ্ছেন যে এই যে ঘোষণা আসলো সেই ঘোষণায় তারা সন্তুষ্ট না। তাদের দাবি আওয়ামী লীগকে দলগতভাবে পুরোপুরি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। পুরো শাহবাগ এলাকা কিন্তু এর মধ্যেই স্থবির, যান চলাচল বন্ধ রয়েছে। সব মিলিয়ে এই ছিল শাহবাগ থেকে। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে। দেখছেন সময় সংবাদ। সীমান্তে ভারতের কারফিউ জারি করা হয়েছে, সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ বিষয়ে সবশেষ খবর জানাতে প্রতাপপুর সীমান্ত এলাকায় আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে সিলেট সীমান্তে কিন্তু বিজিবির পক্ষ থেকে রেড অ্যালার্ট জারি করা রয়েছে, কেননা সিলেটের যে বেশ কয়েকটি এলাকা, বিশেষ করে মৌলভীবাজারে কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে যে পুশিনের ঘটনা, সেই ঘটনার পরপরই কিন্তু সিলেট সীমান্তে বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ কড়াকড়ি অবস্থান রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি 2001 সালে সিলেট যে সীমান্তে যে সবচেয়ে বড় একটি যুদ্ধের ঘটনা ছিল, বিশেষ করে পাদুয়া সীমান্ত। সেই পাদুয়া সীমান্তের বাংলাদেশ অংশে রয়েছে। বাংলাদেশ অংশে এই অংশের নামটি প্রতাপপুর বলে উল্লেখ করা হয়। এখানে কিন্তু বিজিবির পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, দর্শক হয়তো দেখতে পাচ্ছেন বিজিবির পক্ষ থেকে পায়ে হেঁটে যে টহল দলটি রয়েছে, সেই টহল দলের পাশাপাশি কিন্তু এখানে অত্যাধুনিক এটিপি, যেটি আসলে বিজিবির পক্ষ থেকে বিজিবির প্রযুক্তিগত সহযোগিতা, যেটি বলা হয় যে দুর্গম পথে এটিপির যে সহযোগিতা নিয়ে বিজিবির পক্ষ থেকে টহল অব্যাহত রাখা হয়, সেই টহল দলের পাশাপাশি কিন্তু এটিপির মুভমেন্ট এখানে আমরা এসে দেখতে পাচ্ছি। বিশেষ করে একটু উল্লেখ করতে চাই, 2001 সালে সিলেটের পাদুয়া সীমান্তে কিন্তু বিএসএফ কর্তৃক কিন্তু বাংলাদেশের এই অংশটি দখলে নেওয়ার চেষ্টা করা হয়। পাশাপাশি কিন্তু তাৎক্ষণিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেয় বিজিবি এবং এই বাংলাদেশের যে ভূখণ্ড সেটি কিন্তু বিজিবি উদ্ধার করতে সক্ষম হয়। এবং এই মুহূর্তে কিন্তু এখানে বিজিবির পক্ষ থেকে ভারী মেশিন গান সহ সব ধরনের যে বাংলাদেশের ভূমি রক্ষার্থে যতটুকু করা যায় তারা সেই অংশ থেকে প্রস্তুতি রেখেছেন এবং যেন কোনোভাবেই কোনো অনুপ্রবেশ, বিশেষ করে সিলেট সীমান্তগুলোতে আমরা দেখেছি যে জোরপূর্বক ভারতের অংশ থেকে বেশ কিছু লোকজনকে কিন্তু কাঁটাতারের বেড়া ঠেলে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়েছে, যেটি আসলে মৌলভীবাজার সীমান্তে। সেই থেকে কিন্তু সিলেটের যে বিজিবির যারা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থা নিয়েছেন।
একটু বলতে চাই যে ভারতের অংশ থেকেও কিন্তু সিলেট সীমান্তে কারফিউ জারি করা রয়েছে। রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত কিন্তু ভারতের অংশ থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু এই কারফিউ জারি করা রয়েছে। সেখানে কিন্তু তারাও সর্বোচ্চ সতর্কতা অবস্থা রয়েছেন। তো সিলেটের যে এই উত্তপ্ত পরিস্থিতি সীমান্ত এলাকায়, সেই উত্তপ্ত পরিস্থিতিতে কোনোভাবেই যেন কোনো অপরাধ সংঘটিত না হয়, সেই অপরাধ সংঘটিত না হওয়ার জন্য যতটা করণীয় বিজিবি কিন্তু সেটি করছে। এবং আমরা আজকে সারাদিনই আসলে প্রতাপপুরের বিভিন্ন সীমান্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ছিল এখনকার মতো আমাদের কাছে প্রতাপপুর সীমান্তের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। সময় সংবাদে আরো থাকছে। টেকনাফে জিম্মি ঘর থেকে 14 অপহৃত উদ্ধার, আটক হয়নি কেউ। সাগর পথে পাচার করে দালালের কাছে বিক্রি করতে অপহরণ, জানালো বিজিবি। রাজধানী সহ দেশের 8 জেলায় চলছে তীব্র থেকে অতি তীব্র দাবদাহ। গতকাল ঢাকায় 40.1 ডিগ্রি সেলসিয়াসের পর আজও সকাল থেকে তীব্র গরম অনুভূত হচ্ছে। রোববার সরকারি ছুটির দিন হওয়ায় সড়কে মানুষের আনাগোনা কম। সূর্যের দাপটে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হয়েছেন খুব কম সংখ্যক মানুষ। তবে যারা বের হয়েছেন তাদের হাঁসফাঁস অবস্থা। একটু ছায়া পেলেই করছেন জিরিয়ে নেওয়ার চেষ্টা। অনেকে ভিড় করছেন ফুটপাতের পানীয়ের দোকানে। কাল দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার থেকে 20 মে পর্যন্ত দেশ জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতেই কমবে গরমের তীব্রতা। বেশ কিছু জায়গায় তীব্র তাপপ্রবাহ ছিল। ঢাকায় ছিল সর্বোচ্চ 40.1 ডিগ্রি সেলসিয়াস। এই অস্বস্তিকর অবস্থা আজকে এবং আগামীকালকে পর্যন্ত থাকতে পারে। বৃষ্টিপাত হলেই তাপমাত্রা কমবে। তো আগামী 13 তারিখ থেকে মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আগামী মঙ্গলবার থেকেই তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা আগামী 20 তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত আমরা দেখছি যে 20 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতের ধারাটা থাকবে। এই মুহূর্তে তাপ প্রবাহের খবর জানাতে রাজধানীর কুড়িলে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি এবং খুলনার শিববাড়ি মোড় এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। রাজধানীতে এখন অতি তীব্র তাপপ্রবাহ বইছে। তার কারণে রাস্তায় আমরা লক্ষ্য করছি তীব্র গরম যেমন অনুভূত হচ্ছে, তেমনি মানুষের যে হাঁসফাঁস নাভিশ্বাস অবস্থা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। আজকে সকাল থেকে যেহেতু আজকে ছুটির দিন, মানুষের আনাগোনা তেমনটা নেই বললেই চলে। যতটুকু মানুষ বের হয়েছেন ততটাও মানুষ একটু ছায়া খুঁজছেন। রাস্তার পাশের যে পানীয়ের দোকানগুলো আছে সেখানে গিয়ে পানীয় কিনে তা পান করছেন, কারণ এই তীব্র গরমের মধ্যে আসলে কোনোভাবেই পানি পান না করে থাকা সম্ভব না। এবং আমরা আজকে আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছিলাম যে কবে নাগাদ এই তাপমাত্রাটা স্বাভাবিক হতে পারে। তারা আসলে বলছেন যে এখন বর্তমানে সূর্যের যে অবস্থান, সেই অবস্থানের কারণেই এই যে আজকের তাপমাত্রা বা গত কদিন ধরে যে তাপপ্রবাহ চলছে সেই তাপমাত্রাটা এই অবস্থানে পৌঁছেছে। অর্থাৎ গ্রীষ্মের এই সময়টাতে সূর্য সরাসরি দেশের উপর যেভাবে কিরণ ফেলে, সেই কারণেই মূলত এই তাপদাহ চলছে বলে আবহাওয়া অফিসের থেকে আমাদের জানানো হয়েছে। এবং তারা বলছেন যে আগামীকাল দেশের উত্তর পূর্বাঞ্চলের কিছু জায়গায় বৃষ্টিপাত হবে এবং এরপর উত্তর পূর্বাঞ্চলের এলাকাগুলোতে কিছুটা তাপমাত্রা কমে আসবে। এরপর পরশুদিন থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যার কারণে রাজধানীর তাপমাত্রা ঠিক তখনই কমবে। সুতরাং বৃষ্টি ছাড়া আসলে রাজধানীর যে বর্তমান তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রা কোনোভাবেই কমা সম্ভব নয় বলছেন আবহাওয়া অফিস। আমি একটু যেতে চাই খুলনাতে, সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তো কয়েকদিন ধরে খুলনা অঞ্চলেও কিন্তু দেশের অন্যান্য কয়েকটি অঞ্চলের মতো তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে। বিশেষ করে গতকাল এবং আজ কিন্তু খুলনায় প্রচণ্ড তাপ দেখা যাচ্ছে, প্রচণ্ড খরতাপ দেখা যাচ্ছে এবং এতে কিন্তু ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়ছেন। আজ সরকারি ছুটির দিনেও কিন্তু আমরা দেখছি অনেক খেটে খাওয়া মানুষ আসলে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন এবং তারা কিন্তু একটু প্রশান্তির জন্য যেখানে আসলে কোনো ফলমূলের দোকান বা কোনো শরবতের দোকান রয়েছে সেখানে আসলে অবস্থান করছেন। আবহাওয়া অফিসের তথ্য বলছে খুলনায় আজ
11:30টার দিকে আমরা যেটা জেনেছি যে খুলনায় 37°C তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি যদি আমরা গতকালের কথা বলি, গতকালকে কিন্তু খুলনায় 39.8°C তাপমাত্রা ছিল। এর পাশাপাশি আমরা যদি গত কয়েকদিনের হিসাব করি, সেটাও কিন্তু আসলে প্রতিদিন এই তাপমাত্রা আসলে বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী কয়েকদিনও কিন্তু এই তাপমাত্রা আসলে অব্যাহত থাকতে পারে এবং এর ফলে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের অস্থিরতা কাজ করছে এবং যারা রাস্তায় বের হচ্ছেন তারা কিন্তু প্রচন্ড তাপে তাদের খুবই কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন। আমরা যদি একটু বলি যে এর পাশাপাশি কিন্তু একটু খুলনা মেডিকেল কলেজের কথা আমরা খবর নিয়েছিলাম যে এই তীব্র গরমের কারণে কিন্তু এই যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও এই গরমজনিত রোগীর সংখ্যা কিন্তু আসলে বেড়েছে এবং এই গরম চিকিৎসকরা বলছেন তারাও কিন্তু আসলে হিমশিম খাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই ছিল খুলনা থেকে যে তীব্র গরম তার সবশেষ। রাজধানীতে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে বিহারে বিহারে চলছে বিশেষ প্রার্থনা। সকাল থেকেই বাসাবো বৌদ্ধ বিহারে ভক্তদের ঢল নামে। অষ্টশীল এবং পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। এরপর প্রদীপ প্রজ্বালন, জল অর্পণ সহ নানা আনুষ্ঠানিকতা পালন করা হয়। বিশেষ প্রার্থনায় গৌতম বুদ্ধের দীক্ষায় অশান্ত বিশ্বে শান্তি কামনা করেন ভক্তরা। পরে আয়োজন করা হয় আলোচনা সভার। সবসময় সত্যের পথে চলা, মিথ্যাকে কোনোদিন ইয়ে করে না। সবসময় সবাই যেন সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমরা সবাই সাম্য, মৈত্রী এবং প্রগতির গান গাবো এবং বুদ্ধের নীতি অনুসরণ করে আমরা সবার জীবন গঠন করব। সকল দেশবাসী ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই প্রত্যাশা করছি। 5টা শীল আছে, যেমন মিথ্যা কথা বলো না, প্রাণী হত্যা করো না, সবাই নিজ নিজ সংযম অনুযায়ী চলবে। তো এই 5টি শীলের যে মেসেজটা আমরা সবার কাছে পাঠিয়ে দিব। যে ঝগড়া বিবাদ শুরু হয়েছে এটা যাতে আমরা সবাই ভুলে যেতে, সবাই সম্প্রীতির মাধ্যমে একসাথে থাকতে পারি। এদিকে সারা দেশেও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। সকালে চট্টগ্রামের ডিসি হিলের সামনে থেকে শোভাযাত্রা বের করে সম্মিলিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ। এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠদের রাজত্ব বাংলাদেশে আর চলবে না। ভিন্ন দল, মত ও ধর্মের প্রতি সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটিতেও শান্তি শোভাযাত্রা হয়েছে। বিকেলে হাজার প্রদীপ প্রজ্বলন, ধর্মীয় দেশনা ও সবার মঙ্গল কামনায় প্রার্থনা করবেন বুদ্ধ ভক্তরা। সংখ্যাগরিষ্ঠের রাজত্ব বাংলাদেশে চলবে না। রাজনৈতিক ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু অপরের যে মত তার প্রতি আমাকে সম্মান জানাতে হবে, সহনশীল হতে হবে। বাংলাদেশে আর অশান্তির কোনো সুযোগ নাই। সুতরাং আগামী দিনের যে বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল বাংলাদেশ চাই, যেখানে সবাই প্রসপার করবে, সবাই উঠে আসবে। বাজারের টেকনাফে পাচারকারীদের জিম্মি ঘর থেকে 14 অপহৃতকে উদ্ধার করেছে বিজিবি জানায়, টেকনাফ ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মানব পাচার ও অপহরণের মতো অপরাধ সংঘটিত হয়ে আসছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে টেকনাফ সদরের উত্তর লম্বরী এলাকার সাইফুল ইসলামের বাড়ি থেকে জিম্মি করে রাখা 14 জনকে উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। দীর্ঘদিন যাবৎ 14 জন বাংলাদেশি নাগরিককে বিভিন্ন জায়গা থেকে অপহরণ করে এখানে আটকে রাখা হয়েছিল এবং সেই সূত্র অনুযায়ী আমরা তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করে 14 জনকেই সুস্থ শরীরে উদ্ধার করতে সক্ষম হয়। যারা ভুক্তভোগী তাদের সাথে বিস্তারিত কথা বলে আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আমরা তাদের কাছে প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে সেটা চুলচারা বিশ্লেষণ সাপেক্ষে এই অভিযান পরিচালনা করব। বাণিজ্যের সংবাদ। আসছে বাজেটের রিকন্ডিশন গাড়ি আমদানিতে বয়সসীমা 5 থেকে বাড়িয়ে 10 বছর করার দাবি এ খাতের শীর্ষ সংগঠন বারবিডার। তা করা হলে গাড়ির দাম যেমন অর্ধেকে নামবে, তেমনই বাড়বে সরকারের রাজস্ব আদায়, এমন যুক্তি সংগঠনটির। পরিবহনকে সুলভ করতে হাইসের মতো মাইক্রোবাস আমদানিতে সম্পূরক শুল্ক তুলে দেওয়ার দাবিও তাদের। উদীয়মান অর্থনীতিতে গাড়ির দাম মধ্যবিত্তের নাগালে রাখতে দরকারি নীতি সহায়তা দেওয়ার পক্ষে অর্থনীতিবিদরাও। MSRFN এর রিপোর্ট। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি নিজের ব্যবসা সম্প্রসারণে ব্যক্তিগত গাড়ির দরকার ওয়ালিউল শাওনের। তাই সাধ্যের মধ্যে একটি গাড়ি খুঁজছেন তিনি। জাপানিজ রিকন্ডিশন গাড়িগুলোর স্থায়িত্ব অনেক বেশি, এগুলোর প্রতি আমাদের নির্ভরতা অনেক বেশি।
শাওনের মতো অনেকেরই চোখ রিকন্ডিশন গাড়ির দিকে, কারণ দাম যেমন কম তেমনি টেকে বেশি দিন, আবার বিক্রির প্রয়োজন হলে ক্রেতাও মেলে সহজে। রিকন্ডিশন গাড়িতে লোন দিতে সাপোর্ট করে, কারণ এটা টিকসই বেশি। জাপানিজ মালটা আপনি 10 বার রিপেয়ারিং করলে 10 বারই চলবে, এটা গ্যারান্টি সহ ঠিক করা যায়। বারভিটার তথ্য, দেশে আমদানি হওয়া গাড়ির 75%ই রিকন্ডিশন বা পুরনো। তবে সর্বোচ্চ 5 বছরের পুরনো গাড়ি আমদানি করতে পারেন ব্যবসায়ীরা। যদিও কোনো বয়স সীমা নেই অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও থাইল্যান্ডে। আর হংকংয়ে 7 ও কানাডায় আমদানি করা যায় 15 বছরের পুরনো গাড়ি। বাংলাদেশেও বয়স সীমা বাড়িয়ে 10 বছর করা হলে গাড়ির দাম অর্ধেকে নামবে বলে দাবি সংগঠনটির। ইম্পোর্ট পলিসিতে যদি আমরা 5 বছরের জায়গায় যদি এটা 10 বছর বা অধিক, যেটা উন্নত দেশে আছে, যে কোনো বয়স সীমাও নাই, সেটা যদি আমরা পাই, অনলি ইমিশন স্ট্যান্ডার্ডটা উন্নত থাকলেই তারা ইম্পোর্ট পলিসিতে অ্যালাউ করে, তাহলে এটা ক্রস সীমার ভিতরে চলে আসবে। নিবন্ধনের ক্ষেত্রে নতুনের চেয়ে পুরনো গাড়ির ফি 27,500 থেকে 54,000 টাকা বেশি গুনতে হয়। আসছে বাজেটে এই বৈষম্য দূর করার পাশাপাশি হাইসের মতো মাইক্রোবাস আমদানিতে বিদ্যমান সম্পূরক শুল্ক তুলে দেওয়ার দাবি বারভিটার। হাইয়েস্ট মাইক্রোবাসটা যেটা জনগণের গাড়ি, এটার ভিতরে সাপ্লিমেন্টারি ট্যাক্স থাকা উচিত না, এবং সাপ্লিমেন্টারি ট্যাক্সের জন্য এটা ক্রস সীমার বাইরে চলে যাচ্ছে। মধ্যবিত্তের চাহিদা পূরণ করা রিকন্ডিশন গাড়ি যেন ভ্যাট ও শুল্ক বৈষম্যের শিকার না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশের অর্থনীতি যেহেতু প্রসারিত হচ্ছে, অনেকের যেহেতু সক্ষমতা বাড়ছে, তো সুতরাং এই রিকন্ডিশন গাড়ির একটা বাজার থাকবে, কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের কার ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলি, তো সেই দিকেও আমাদের চিন্তা করতে হবে। পরিবেশ সুরক্ষায় ইভি কিংবা বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে জোর দেওয়া হলেও যন্ত্রাংশের সহজলভ্যতা, পুনরায় বিক্রিতে ভালো দাম আর দেশের সড়কে মানিয়ে নেবার সক্ষমতার কারণে এসব রিকন্ডিশন গাড়িতেই ভরসা রাখেন সাধারণ ক্রেতারা। এসব গাড়ির দাম নাগালের মধ্যে রাখতে আসছে বাজেটে তাই শুল্ক কমানোর দাবি তাদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ভালোবাসা দিতে পারেন শুধুই একজন, তিনি মা। নিজেকে উজাড় করে ভালোবাসেন, ভালোবাসতে শেখান, নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে সন্তানের সঙ্গে থাকেন, মঙ্গল কামনা করে চলেন প্রতিনিয়ত। বিশ্ব মা দিবসে একজন মেয়ের মা হয়ে ওঠার গল্প শোনাবেন চন্দ্রিমা চৌধুরী। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। আচ্ছা মা, তুমি না হলে কবে? তুমিও কি ছোট্ট ছিলে আমার মতন করে? তুমি জানো, আমি যখন প্রথম তোমার হার্টবিট শুনলাম, আমি কান্না করে দিয়েছি। এখন শুধু তোমার অপেক্ষায়। এইমাত্র জন্ম হলো এক মায়ের। যতটা কষ্ট ছিল বেবিটা এখন কোলে নেওয়ার পরে, সেই কষ্টগুলো এখন আর মনে নেই। সোনিয়ার বাবার মৃত্যুর পর তার মাই এক হাতে সংসার থেকে শুরু করে বিপদে আপদে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। সেই দৃঢ় কঠিন মাও দুর্ঘটনা আর বয়সের ভারে এখন ছোট্ট শিশুর মতো হয়ে যান কখনো কখনো। মানুষ যত বড় হয় না, একটা শিশুর মতন হয়ে যায়। সে আমার কাছ থেকে সময় চায়। এক প্রকার বলবো আমার দুনিয়াটাই আমার মা। যখন আম্মাদের হাত বুলায় দেয় না, সকল টেনশন, ডিপ্রেশন সবকিছু চলে যায়। কিভাবে জানো? আমার মাকে ছাড়া আমি একটা দিন, একটা সেকেন্ড কল্পনা করতে পারি না। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। মা, অনেক দিন তুমি আমার গানই শুনতে চাও না, আমাকে মনা বলেও ডাকো না। তবুও হিমালয় থেকে সমতল এই শহরের সব অলিগলিতে আমি তোমার ডাক শুনতে পাই। মায়েরা কি কখনো হারিয়ে যায়, নাকি রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে? চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণের অভিযোগ তুলেছে ভারত। দেশটির এমন কর্মকাণ্ডের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শাহবাজ শরীফ বলেন, পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্রের মতোই আচরণ করেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সরকারের, দলের বিচারের বিধান রেখে ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন। গেজেটের পর নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি।
সরকারের সিদ্ধান্তে ছাত্র জনতার উল্লাস। আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের অভ্যুত্থানে আহতদের। জুলাই সনদ বাস্তবায়ন ও উন্নত চিকিৎসার দাবি। এবং প্রখর রোদে পুড়ছে পুরো দেশ। ঢাকাসহ ৮ জেলায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। মঙ্গলবার থেকে ১ সপ্তাহ টানা বৃষ্টির পূর্বাভাস। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।